তুমি আমাকে ভালোবাসো? সামির জিজ্ঞেস করলো, কণ্ঠে একটা অদ্ভুত হাসি। হ্যাঁ, আমি বলেছি আমি আপনাকে ভালোবাসি। মাহিরা বলল, শব্দগুলো গলায় আটকে যাওয়া মধুর এক সত্যির মতো। সামির হাসল, যেন কানে মধুর স্রোত বয়ে যাচ্ছে। তার মনে হলো সে যেন মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে আছে, আর কেউ হঠাৎ তাকে জীবন দিয়েছে। মাহিরা এক মুহূর্তের জন্য সামিরের দিকে তাকালো। তার বড় চোখ অজানা আবেগে ভরে উঠল। এবার সে বুঝতে পারলো সে যা বলেছিল সামিরের জন্য কতটা মূল্যবান। সামির হাসি নিয়ে মাহিরার লজ্জা ও কপটতার মাঝখানে একটা মিষ্টি খেলা শুরু করলো। আমার সুইটহার্ট। মাহিরা তার চোখের দিকে তাকালো এবং সামির আজও সেই চোখে ভয়াবহ ছায়া দেখতে পেত। সামির মৃদুস্বরে বলল, তোমার চোখে আমি নিজেকে দেখেছি, তা এখন আর আমি ওই আয়না দেখব না। এখন থেকে তোমার চোখে তাকিয়ে থাকবো। সে হাসি দিয়ে মাথা নত করল। এবার সামিরের স্পর্শ মৃদু হয়ে গেল। সে তার বুকের সঙ্গে মাহিরাকে আঁকড়ে ধরল। তুমি যাই করো না কেন, এর পরের শব্দটা তোমার মুখ থেকে শুনবো, নাহলে আমি খুব খারাপ হয়ে যাব। সে কপালের উপর ঠোঁট রাখল, সতর্কতা সুরে বলল, আর তার চোখ খুঁজে পেল মাহিরার চোখের মধ্যে। একদিন রাত্রিবেলা রাফিয়া যখন ঘরে ঢুকলো, মাহিরা তখন সেলফে রাখা বইগুলোর উপর থেকে ধুলোবালি পরিষ্কার করছিল। চোখে মুখে তার ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু রাফিয়া তা উপেক্ষা করেই ঠান্ডা অথচ খোঁচাধর্মী স্বরে বলল, তোমার কি কোনো কাজ ছিল আর? মাহিরা মুখ না ঘুরিয়ে শান্ত গলায় জবাব দিল। না। তার চোখে অনুচ্চ স্বরে জমে থাকা অভিমান সরে গিয়ে জায়গা নিল এক নিঃসীম নীরবতার। রাফিয়া ঠোঁটে চাপা হাসি টেনে বলে উঠল, আমি কিছু বলতে চাই না, আবার না বলেও থাকতে পারি না। আমি শুধু তোমার গর্ব করার জিনিসটাকে দেখি। মনে হচ্ছে কলেজের কোনো গুরু লাইনে ধর্ম ভীরু সাধ্বী হয়ে গেছো। রান্নাঘরে তোমার পা পড়ে না, সাহায্য তো দূরের কথা। তার কণ্ঠে ছিল বিদ্রুপের ধার আর চোখে উপেক্ষার খোঁচা। মাহিরা এবার ধীর দৃষ্টিতে রাফিয়ার দিকে তাকালো। সে বলল না কিছু, কিন্তু তার চোখের স্থিরতা রাফিয়ার কথার চেয়েও বেশি কাঁপিয়ে দিতে পারত। রাফিয়া কথার ঝাঁজ বাড়িয়ে বলল, আজ তো বুয়াও আসেনি আর রান্নাও হয়নি। ধৈর্য তো তোমার অফুরান, তাই বলছি রান্নাঘরে চলে যাও আর আমাকেও একটু নিঃশ্বাস নিতে দাও। এ বলে সে ঘর থেকে একরকম ক্ষোভ নিয়ে বেরিয়ে গেল, যেন নিজের দায়িত্ব ফেলে দোষটা জোর করে চাপিয়ে দিয়ে গেছে। মাহিরা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, নিজের জায়গায় স্থির, কণ্ঠ অব্যক্ত। তারপর এক দীর্ঘ বোপা নিঃশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে এলো। তার মনে ভেসে উঠল, আমি তো কখনো রাফিয়া ভাবির সঙ্গে খারাপ ব্যবহার করিনি, বরং তালহা ভাইয়ের বউ বলে সব অবহেলাও মুখ বুজে সহ্য করেছি। তবে আমার সঙ্গে এত সমস্যা কি তার? রান্নাঘরে পা রাখতেই এক হতাশার ঝড় তাকে ঘিরে ধরল, যেন এক বিশৃঙ্খলার রাজ্য। চুলার উপরে ফুটে গলে যাওয়া দুধ শুকিয়ে ঘ্যাসে জড়িয়ে আছে। সিঙ্ক পাত্রের স্তূপ জমে পাহাড় হয়ে উঠেছে। মাথা নিচু করে সে প্রথমেই চুলা বন্ধ করলো, তারপর যতটা পারা যায় মন শক্ত করে কাজ শুরু করলো। একটার পর একটা হাঁড়ি বাসন ঘষে মেজে ধুতে লাগলো, যেন নিজের ক্লান্তি আর ক্ষোভ ধুয়ে ফেলছে সেই সঙ্গে। ঠিক সেই সময় রান্নাঘরে ধীরে ধীরে ঢুকলো সামির। প্রথমে সে থমকে গেল, চোখে অবিশ্বাস। এই রূপ দেখার প্রস্তুত ছিল না সে। চোখের সামনে মাহিরা পরনের ওড়নায় হাত মুছে নিচ্ছে, ধোয়া বাসনের শাড়ি গোছানো, চুলার চারপাশ ঝকঝকে। সামির কাছে এগিয়ে এসে মাহিরার হাতে আলতো স্পর্শ রেখে জিজ্ঞেস করলো, তুমি এগুলো সব ধুয়ে ফেলছ? মাহিরা মুখ ঘুরিয়ে সোজা চোখে তাকালো না, শুধু সাড়া দিল শান্ত গলায়, হ্যাঁ, আজ বুয়া আসেনি, তাই নিজেই করলাম। সামিরের চোখে হঠাৎ এক ঝলক রাগের আগুন জ্বলে উঠল। ব্রুকুচকে সে বলল, তুমি কেন একা একা ধুয়ে ফেলছো পাত্রগুলো? এতগুলো কাজ একা করছো? কেউ সাহায্যও করেনি? বাসে কি আর লোক নেই সাহায্য করার মতন? তার গলায় ছিল বিস্ময়ের চেয়েও বেশি নিজের উপর রাগ। কেন সে এতটা দেরিতে এলো? সামির বুঝতে পারল কিছুটা মাত্রাতিরিক্তই রাগ দেখাচ্ছে সে। অপ্রয়োজনে ঝাঁজ দেখিয়ে ফেলেছিল। এটা অনুভব করেই মনে মনে একটু অনুতপ্ত হলো। তারপর মাহিরাকে সরিয়ে দিয়ে সে নিজেই বাসনগুলো ধুয়ে নিচ্ছিল। মাহিরা তো অবাক হয়ে তাকিয়েছিল। মিস্টার সামির দুরানি, যার এত বড় একটা বাড়ি, যেখানে সর্বাধুনিক ডিশওয়াশার আসছে, সেখানে সামির নিজ হাতে থালা বাসন ধুচ্ছে, এটা কল্পনাও করেনি সে। সামির গভীর এক নিঃশ্বাস ফেলল, যেন নিজের অস্থিরতাকে স্তিমিত করার চেষ্টা। তারপর চুপচাপ এগিয়ে এসে মাহিরার হাত ধরল, শক্ত নয়, নরম অথচ ধীরভাবে। কিছু না বলে তাকে নিয়ে এলো লিভিং রুমের দিকে,
যেখানে বাড়ির অন্যরা তখনও বসেছিল আলাপচারিতার মধ্যেই। আজ রান্নাঘরের কাজ যেন একটু বেশিই জমেছিল। রাফিয়ার পুরনো অভ্যেস, সে আগে থেকেই রান্নার তালিকা সাজিয়ে রাখত, কিন্তু কাজের সময় হয়ে গেলে নিজে ঠিক অদৃশ্য হয়ে যেত। এই নিয়ে মাঝে মধ্যে তালহার বিরক্তি চোখে পড়ত। লিভিং রুমে পা রাখতেই সামিরের কণ্ঠে যেন বজ্রধ্বনির মতো ভেসে এলো এক বিস্ময়কর অভিযোগ। রান্নাঘরের কাজ অনেক ছিল, কিন্তু সব পাত্র ধুয়ে ফেলতে হলো মাহিরাকে। এটা কি স্বাভাবিক ঘটনা? আমার মাহি কেন সারাদিন সব কাজ করবে? তার ঠান্ডা চাপা গলায় যে ক্ষোভ জমেছিল তা কারো অজানা রইল না। ঘরের পরিবেশ হঠাৎই ভারী হয়ে গেল। তালহা অবাক হয়ে চোখ গোল করে তাকালো সামিরের দিকে। থালা বাসনগুলো মাহিরা ধুয়েছে। তার কণ্ঠে ছিল অবিশ্বাস। চোখ প্রথমে মাহিরার মুখে থমকে রইল, তারপর ধীরে ধীরে ঘুরে থিতু হলো রাফিয়ার চোখে। রাফিয়া যেন নিজের আসনেই অস্বস্তিতে কুঁকড়ে গেল। মুখে অসহায় হাসি ফুটিয়ে বলল, আসলে ভাই আমি একটু সে সামিরের দিকে চোখ তুলতে গিয়েছিল, কিন্তু সামিরের দৃষ্টি এতটাই কঠিন ছিল যে সে চোখ নামিয়ে ফেলল। কথার সূত্র হারিয়ে গেল। সামির তখন সবার সামনে ধীর অথচ অটল কণ্ঠে বলল, মাহি শুধু মিসেস সামির দুরানি নয়, আমি তাকে আমার সম্মানের প্রতীক মনে করি। এবং যদি তোমরা কেউ তাকে সম্মান দিতে না পারো, তবে স্পষ্ট করে জানাও, আমি তাকে এখান থেকে নিয়ে চলে যাব। ঘরে যেন হঠাৎই এক বিষণ্ণ নিস্তব্ধতা নেমে এলো। কেউ কথা বলল না, কেউ চোখ তুলে তাকালো না। রাফিয়া লজ্জায় মাথা নিচু করল। তালহার দৃষ্টি স্থির হয়ে রইল মাহিরার মুখে। কোনো অভিযোগ নয়, বরং এক অনুকম্পাময় চিন্তার রেখা তার চোখে ফুটে উঠেছিল। মাহিরা আজ পরেছিল এক অপূর্ব লাল কালো সংমিশ্রণের ফ্রক, যা তার পায়ের পাতায় আলতোভাবে ছুঁয়ে যাচ্ছিল, যেন রঙিন বিকেলের আলো তার ছায়া মেখে দিয়েছে পোশাকে। সিল্কি বাদামি চুলগুলো ছিল পরিপাটি করে বাঁধা, আর সেই বাঁধনের পেছনে ছিল মাহিরার নিপুণ হাতের ছোঁয়া। চুলের ক্লিপটা ঠিক এমনভাবে গুজে দেওয়া যেন নিজের সৌন্দর্যের পেছনেও রয়েছে এক চাপা সংযম। তার কানে দুল ছিল একজোড়া আড়ম্বরপূর্ণ কানের দুল, শুকনো আর রুচিশীল, যেগুলো প্রতিটি নড়াচড়ায় আলোকে প্রতিফলিত করে জানান দিচ্ছিল সে আজ একটু আলাদা, একটু স্পেশাল। পায়ের পাতায় ছিল একজোড়া সি রেড হিল, নরম, স্নিগ্ধ আর নজর কাড়া। কবজিতে বাঁধা ছিল একটি সরু ব্রেসলেট, যা সামিরের পরিবারের পক্ষ থেকে আগে উপহার দেওয়া হয়েছিল। সেই স্মৃতির স্পর্শে যেন একটি নীরব ভালোবাসা প্রতিফলিত হচ্ছিল তার হাতে। মাহিরা ঠোঁটে লিপস্টিক হাতে তুলেছিল, ঠিক লাল রঙের, তবে থমকে দাঁড়িয়েছিল। সামিরের সেই কথাটি মনে পড়ে গিয়েছিল। এই লালটা কেবল আমার জন্য, অন্য কেউ কখনো তোমার এই রঙের ঠোঁট না দেখে। সেই স্মৃতি ভেবে একটু হেসে লিপস্টিক রেখে দিল আয়নার পাশে। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মাহিরা আজ যেন নিজেকেই নতুন করে আবিষ্কার করলো। হাসির কোণে লুকিয়ে থাকা আত্মবিশ্বাস বলছিল সে আজ সুন্দর, শুধু বাহ্যিক নয়, ভেতর থেকেও। লাল জর্জেটের দুপাট্টা মাথায় তুলে নিতেই তার ফর্সা মুখা অবয়বে যেন এক জ্বলন্ত দীপ্তি ছড়িয়ে পড়ল। মাথায় ওই লাল ঘোমটা যেন তার নারী সত্তার এক অভিজ্ঞান হয়ে উঠেছিল। আজ মাহিরাও তার পুরো পরিবারকে নিমন্ত্রণ করা হয়েছিল দুরানি ভবনে ডিনারে। এই আমন্ত্রণটি সামিরের জেদের ফলেই হয়েছিল, আর সেই সামিরই বারবার বলতো, তুমি যখন লাল পড়ো তোমাকে দেখে চোখ সরানো যায় না। সেই কথা ভেবেই আজ মাহিরা পরেছিলেন এই লাল ফ্রক। প্রতিটি ধাপে, প্রতিটি চাহনিতে যেন সামিরের স্পর্শ অনুভব করছিল সে। প্রতীক্ষা ছিল এই সন্ধ্যায়, হয়তো চোখে চোখে একটা কথাও হবে না, কিন্তু ভালোবাসা নীরব ভাষা দিয়ে বলা হবে অনেক কিছু। দুরানি ভবনের প্রধান ফটকের সামনে গাড়ি থেমে যেতেই মাহিরার বুকের ভেতর একটা অজানা কাঁপুনি ছড়িয়ে পড়ল। পরিবার নিয়ে সে যখন অভ্যর্থনার পথে এগিয়ে আসছিল, তখনই সামিরকে দেখতে পেল সে। কালো প্যান্ট, সাদা শার্ট আর তার উপর ধবধবে সাদা কোট পরে সামির যেন হেঁটে আসছিল, ঠিক কোনো সাদা কবিতার পংক্তি হয়ে। নিখুঁত গঠন, স্থির দৃষ্টি আর চিরচেনা মুগ্ধতা, সব মিলে সামিরকে দেখার মুহূর্তে মাহিরার হৃদস্পন্দন যেন ঝড় হয়ে উঠল। সে চোখ নামিয়ে নিল, মুখে লালিমা ছড়িয়ে পড়ল। মাথা নিচু করে থাকলেও তার চোখের কোণে লুকানো উষ্ণতা ছড়িয়ে পড়ল চারপাশে। সামির হেসে উঠল। সেই ঠোঁটের হাসি যেন দুরানি ভবনের বিশাল লনের উপর দিয়ে বয়ে গেল, যা অনেক দূর অবধি ছড়িয়ে পড়া সবুজে মোড়ানো প্রশান্তি, আর তার মাঝে দাঁড়িয়ে থাকা এক রাজকীয় প্রাসাদ। সবাই যখন ভেতরে প্রবেশ করছিল, সামির তখন নিজের দিকে একটু ইঙ্গিত করে মাহিরাকে এ পাশে ডেকে নিল।
সে কিছু না বলি মাহিরার কাঁধে আলতো হাত রাখলো। তাকে নিয়ে গেল লনের এক কোণে, যেখানে বাতাসটা আরো একটু নরম, আরো একটু গোপন। একটি মাত্র মুহূর্তের সাহসে সামির মাহিরাকে পাশের দেয়ালের দিকে ঠেলে পিন করে দাঁড় করিয়ে বলল, আমার জীবনটা কোথায় জানো? এই চোখে, এই মুখে, এই চুলে। আগে একবার দেখতে দাও তো। তারপর সামিরা আলতো করে মাহিরার খোলা চুলে হাত রাখলো। আজ তুমি অস্বাভাবিক সুন্দর দেখাচ্ছ। বলেই সে মাথা নিচু করে মুখ লুকিয়ে ফেলল মাহিরার ঘাড়ের কাছে। তার দাড়ির স্পর্শে কেঁপে উঠল মাহিরার শরীর। একটা দীর্ঘশ্বাস উঠল বুকের গভীর থেকে। সামির যেন নিঃশ্বাসে মাহিরার অস্তিত্ব শুষে নিচ্ছিল। মাহিরা একটু সরে আসতে চাইলেও সে জানতো এই মুহূর্তে সেই প্রতিরোধ বৃথা। আর সামির যেন আর অপেক্ষা করতে পারল না। ঠোঁট নামিয়ে আনলো সে অভ্যস্ত অধীর চুম্বনে, যা সে বারবার মাহিরার মধ্যে খুঁজে পায়। তা কোনো তৃপ্তি নয়, বরং আরও গভীর তৃষ্ণা, আরও ঘন সম্পর্কের আকাঙ্ক্ষা। স্বামীর চোখ নামিয়ে দেখল মাহিরার মুখ লজ্জায় লাল, চোখের পাতায় কাঁপুনি, আর শরীর ভয়ে নরম হয়ে আসছে। তবু তার চোখে সেই অপার বিশ্বাসের ছায়া। সে মৃদু হেসে বলল, তুমি জানো না, আমি তোমার এত কাছে এলে আমার পাগলামিটা কেমন বেড়ে যায়। আমার তীব্রতাকে সহজ করে তুলবে কিভাবে বলো? তার ঠোঁটের কোণে একটা প্রশান্তের হাসি ফুটে উঠল। সে নিজের গভীর চোখে তাকিয়ে বলল, চলো এবার আমরা ভেতরে যাই। সবাই ভাববে আমরা এখানে দাঁড়িয়ে রোমান্স করছি। মায়েরা একটু থতমত খেয়ে তাকালো। তো তারা কি সত্যি তাই ভাববে? স্বামী চোখ বন্ধ করে একটু হাসলো। আরে আমার নির্দোষ স্ত্রী, শুধু আমাকে নিয়ে ভাবো। স্বামীর দুরানি তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি দুনিয়ায় কি ভাবলো তাতে কি আসে যায়? সে এগিয়ে এসে মাহিরার চিবুকে আঙ্গুল রেখে বলল, তুমি কথা বলার জন্য ঠোঁট খুললেই আমি সেই ঠোঁটকে চুপ করে দিতে চাই। সেই মুহূর্তে আবার একবার সে মাহিরার ঠোঁটে মুখ নামিয়ে আনলো, আর বাকিটুকু হারিয়ে গেল ভালোবাসা নীরবতায়। দুরানি ভবনের রাজকীয় দরজায় পা রেখেই মাহিরা বুঝতে পারল আজকের এই নিমন্ত্রণ শুধু অভ্যর্থনার নয়, বরং পরীক্ষারও। যদি স্বামী তাকে স্বপ্নের মতো করে গ্রহণ করেছিল, তবুও এই বাড়িতে তার উপস্থিতি সবার জন্য সমান আনন্দের ছিল না। প্রথমেই তার চোখে পড়ল এক অচেনা মুখ, ফারহানা। তীক্ষ্ণ চাহনি, ভ্রুজোড়া ভাঁজ করা, ঠোঁটের কোণে চাপা বিরক্তি, এক অদৃশ্য অস্বীকৃতি। আর তার পাশেই দাঁড়িয়েছিলেন সামিরের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ও ফারহানার ননদ শামিল, যার চোখে ছিল লালসা, হিংসা ও পরাজয়ের বিষ। শামিল ঠোঁট কামড়ে ভেবে গেল, ইস, যদি আমি হতাম সামিরের কোণে, যদি ওর পাশে আজ আমি থাকতাম। কখনো স্নেহ ভরে আলিঙ্গন, কখনো ভ্রাতৃত্বের সুযোগ। স্বামীকে কাছে পাওয়ার অনেক রকম চেষ্টা সে করেছিল, কিন্তু ভাগ্য তাকে ফিরিয়ে দিয়েছে। আজ সে দাঁড়িয়ে, আর স্বামীর তার স্ত্রী মাহিরার হাত ধরে হাসছে। মাহিরার পরনে লাল ঘোমটা দেখে শামিলের চোখে বিদ্রুপের ছায়া ফুটে উঠল। এই দুপাট্টা, এ যুগে কেউ আর নেয় না এসব। এ তো সেকেলে ছাপ। সামিরের রুচি কি এমন? তার চোখে ঘৃণা জমে উঠল, আর মন বলল, শুধু রূপ থাকলেই তো হয় না, একজন মেয়ের মধ্যে ক্লাস থাকতে হয়। সেই মুহূর্তে সামির হেসে লাইবাকে বলল। বলো তো আমার পছন্দ কেমন? লাইবা মৃদু হেসে বলল, পছন্দ বলাটা ছোট কথা হবে ভাই। মাহিরাকে দেখে মনে হচ্ছে কেউ যদি রং তোলে তবে তুমি তুলেছ চিরন্তন ভালোবাসার ক্যানভাস। লাইবার প্রশংসায় শামিল ও ফারহানা দুজনেই ভেতরে ভেতরে কেঁপে উঠল। ফারহানা বুঝতে পারল তার অপমানের কয়েকটি খোঁচা দিয়ে গেল ওর নিজের বোন। এরই মধ্যেই ডাইনিং টেবিলে খাবারের প্রস্তুতির ঘোষণা এলো। সবাই একে একে বিশাল ডাইনিং হলের দিকে এগিয়ে গেল। অভিজাত থালা বাসন, ঝলমলে চশমা আর ঝাড়বাতি নিচে বসে থাকাটা যেন এক রাজপ্রাসাদের ভোজন সভা। সামির মাহিরার হাত ধরে তাকে চেয়ারে বসতে সাহায্য করলো। সে নিজেই চেয়ার এগিয়ে দিল। একটা ছোট আদরে চেয়েছিল দায়িত্ব আর প্রেমের মিশ্রণ। এই দৃশ্য দেখেই অনেক চোখ ঘৃণা আর হিংসায় পড়ে যাচ্ছিল। খাবার সার্ভ করতে করতেই সামির মাহিরার প্লেটে নিজের হাতে কিছু পরিবেশন করলো। মাহিরা কিছুটা বিস্মিত হয়ে তার দিকে তাকালো। চারপাশে এত মানুষ থাকলেও সামির যেন কেবল তাকেই দেখছিল। সে কোনো অশোভনতা করেনি, কিন্তু তার আন্তরিক স্পর্শ, যত্ন আর চোখের ভাষা যেন বলছিল, তুমি আমার সব মাহিরা। আর এই চোখে মুখে প্রেমে ডুবে থাকা সামিরের দিকে তাকিয়ে রাফিয়া হঠাৎ তালহাকে খাওয়ানোর কথা ভাবল। আমি যদি ওর পেটও সাজিয়ে দিই, কিন্তু এমন ক্ষতি হবে, সে তো আমার স্বামী। তবে সেটা আলাদা যে তালহার প্লেটে আসলে কিছু দরকার ছিলও না। এদিকে সামির আচমকা মাহিরার হাত চেপে ধরল।
মাহিরা চমকে তার দিকে তাকালো। তবে সামিরের হাসি মাখা চোখে ছিল একরকম দুষ্টুমি। মাহিরা নিজের হাত ছাড়াতে চাইল, কিন্তু সামিরের আঙ্গুলে শক্ত বাঁধন ভাঙা কঠিন। চারপাশে সবাই খাচ্ছে, কথা বলছে, অথচ মাহিরার খাবারে মন নেই। সে শুধু নিজের হৃদয়ের শব্দ শুনতে পাচ্ছিল। এই ছেলেটার ভালোবাসা এত গভীর, এত স্পর্শকাতর কেন? সকলের সামনে সামির যখন মাহিরার হাত চেপে ধরে রেখেছিল, তখন কেউ কিছু না বললেও অনেক চোখের ভাষাই ছিল অবাক, বিস্ময়। কেউ কেউ ছিল ঈর্ষান্বিত। মাহিরা একাধিকবার চেষ্টা করেছিল তার হাত ছাড়াতে, কিন্তু সামিরের সেই অনুরাগতি তাকে থামিয়ে দেয়। তার হাতের চাপ বলছিল, তুমি আমার, কেবল আমার। মাহিরা একটা মুহূর্তে চোখ বন্ধ করলো। নীরবতায় অজান্তেই তার চোখের কোণে জল জমে উঠেছিল। সামির মাথা সামান্য ঝুঁকিয়ে তার কানে মৃদু গলায় বলল, তুমি যতই চেষ্টা করো আমার হাত ছাড়াতে পারবে না সুইটহার্ট। তুমি জানো না তোমার মতো সূক্ষ্ম এক প্রাণীর জন্য আমি কতটা ক্ষুধার্ত, মানে ভালোবাসার ক্ষুধায়। তারপর হাসি মুখে চোখ করল। আর হ্যাঁ, আমি আমার স্ত্রীর সুন্দর অবয়ব যেন কোনোভাবেই রাখি বিকৃত হই তা চাই না, তাই একটু শান্ত থাকো। হ্যাঁ, এই কথার মধ্যে যে মিষ্টি ধমক ছিল, তাতে মাহিরা নিজেই নিজেকে আটকে রাখতে পারল না। তার চোখের জল চুপচাপ গড়িয়ে পড়তে লাগলো। চারপাশে সবার উপস্থিতি থাকা সত্ত্বেও সামির যেন কেবল তাকেই দেখছিল। প্রতিবার সে মাহিরার প্লেটে কিছু তুলে দিচ্ছিল, আর তার দৃষ্টি ঠিকভাবে মাহিরার মুখে আটকে থাকছিল। এদিকে ফারহানা দীর্ঘক্ষণ ধরে খেয়াল করছিল মাহিরা চুপ করে বসে আছে, খাচ্ছে না। মাহিরা, কি হয়েছে, খাচ্ছ না কেন? প্রশ্ন করলেন তিনি। একই সাথে অনেকের দৃষ্টি মাহিরার দিকে ঘুরে গেল। সামির নিজের চেনা হাসি নিয়ে বলল, হ্যাঁ মাহিরা, তুমি তো খাচ্ছ না কেন? মাহিরা ঠোঁটে জোর করে একটা হাসি এনে বলল, আমি আসলে খুব একটা ক্ষুধার্ত নই। সামির চোখ নামিয়ে বলল, আরে ক্ষুধা তো এখন আসবে, চলো আমি খাইয়ে দিই। সে এক টুকরো খাবার তুলে মাহিরার ঠোঁটের সামনে ধরল। মাহিরা বাধা দিতে চাইল, কিন্তু পারল না। সামিরের সে একান্ত দৃষ্টিতে এমন কিছু ছিল যা মানুষকে নিজেকে হারিয়ে ফেলতে বাধ্য করে। একবার, দুবার, তিনবার, প্রতিবার সামির কিছু খাইয়ে দিচ্ছিল, আর মাহিরার চোখ স্থির থাকছিল সামিরের চোখে। সেই চোখ যার মাঝে ভালোবাসা, দখলদারি আর এক ধরনের উন্মাদনা লুকিয়েছিল। মাহিরা বুঝতে পারছিল আজ তার হৃদয়ের ভিতরে একটা যুদ্ধ শুরু হয়েছে। ভালোবাসা বনাম নিজেকে সংযত রাখার সংযম। আজ তার হৃদয়ের ভিতরে একটা যুদ্ধ শুরু হয়েছে, ভালোবাসা বনাম নিজেকে সংযত রাখার সংগ্রাম। রাতের খাবার শেষে সবাই যখন বসার জায়গায় আসছিল, মাহিরা অজান্তেই সামিরের কাছ থেকে দূরে থাকার এক উপায় খুঁজছিল। সে হঠাৎ করে দ্রুত এগিয়ে গিয়ে তালহার পাশে বসে পড়ল। সামিরের পাশে বসার সাহস সে পাচ্ছিল না আর। আজকে সারাদিনের আবেগ, চোখ, স্পর্শ সবকিছু যেন তাকে একরকম বিষণ্ণ করে তুলছিল। তালহার পাশে বসতে না বসতেই সামির একটু হেসে তাকালো তার দিকে। তার চোখে ছিল মজা, একরকম পরিপক্ক দুষ্টুমি। মাহিরা একটু কুঁচকে তাকাতেই সামির ঠোঁট নড়ালো। কোনো শব্দ ছিল না, কিন্তু ঠোঁটে সেই না বলা কথাই যেন ছিল এক চরম বার্তা। তুমি পালিয়ে কোথাও যেতে পারবে না মিসেস সামির দুরানি। মাহিরার মুখটা লাল হয়ে উঠল। চোখ নামিয়ে নিল সে। সে জানতো এই পুরুষটি তাকে ভালোবাসে, তবে ভালোবাসার মধ্যেও যে এতটা অধিকার বোধ থাকতে পারে সে আগে বুঝেনি। মাহিরা আর এক মুহূর্ত সামিরের তীব্র দৃষ্টি সহ্য করতে পারছিল না। ঘর ভর্তি আত্মীয় স্বজন, বাবা মা, ভাই, এমনকি সামিরের বাবা, সবাই তার আশেপাশে। অথচ সামির যেন কেবল তাকেই দেখছিল। আর সেই চাহনিতে ছিল প্রেমের চেয়ে অনেক বেশি কিছু। দখলদারি, অধিকার, আগুন। সোফায় বসে হঠাৎ সে উঠে দাঁড়ালো। সামিরের চোখ তখনও তার পিছু পিছু ঘুরছিল। এক ঝলক সে তাকিয়ে দেখল, সবাই যেন তার আচমকা উঠে যাওয়ায় চুপ করে তাকিয়ে গেছে তার দিকেই। মাথা নিচু করে, গাল লাল করে মাহিরা সেখান থেকে সরে গেল। সামির তখন কেবল মৃদু এক হাসি দিল, যেন সবটা জানতো। কেন সে উঠেছে, কোথায় যাচ্ছে। একটু পরে যখন কর্মচারীর কাছে জানতে চাইলেন মাহিরা কোথায় গেছে, জানা গেল লাইবা রান্নাঘরে আছে, সেখানেই গেছেন তিনি। সেদিকেই পা বাড়ালো সামির। দুরানি বাড়ির বিশাল চকচকে রান্নাঘর, চারদিকে সাদা মার্বেল, সাদা ক্যাবিনেট, উজ্জ্বল স্ল্যাব, আর একপাশে বড় কাচের জানালা দিয়ে নেমে আসছে স্নিগ্ধ আলো। গ্লাসে জল ছড়ার আওয়াজে এক ধরনের শান্তি ছড়িয়েছিল। মাহিরা দাঁড়িয়ে রান্নাঘরের সৌন্দর্য দেখছিল। চোখ যেন কোথাও স্থির ছিল না। সে হয়তো সামিরের উপস্থিতি থেকে দূরে আসতে চেয়েছিল, কিন্তু যে আগুন সে থেকে পালাতে চায় সেটাই তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। ঠিক তখনই তার পেছনে ভেসে এলো একটি কণ্ঠ।
ও, আরে তুমি তো রান্নাঘর দেখেছো। এর আগে এত বড় রান্নাঘর কোথাও দেখেছো নাকি? শামিল তীব্র কটাক্ষে ভরা তার কণ্ঠ আর ঠোঁটে ব্যঙ্গের হাসি। মাহিরা ধীরে ফিরে তাকালো। শামিল চোখে চোখ রেখেই বলল, আমি তো এখনো বুঝতেই পারলাম না স্বামীর তোমার মধ্যে এমন কি দেখলো। না তোমার পোশাকের রুচি আছে, না তুমি এতটা সুন্দর। সাদামাটা একটা ড্রেস পরে চলে এসেছো, তাও আবার দুপাট্টা মাথায়, হ্যাঁ? আরে এ যুগে কে আর এমন করে, হ্যাঁ? শেষের কথাটি বলে শামিল নিজের চুলে হাত দিয়ে নিজের গ্ল্যামারটা যেন আরেকবার দেখিয়ে দিতে চাইল। মাহিরা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে। চোখের কোণে যেন একটা চাপা অশ্রু, কিন্তু সে কিছু বলল না, কারণ সে জানতো সম্মান এক ধরনের নীরবতা। কিন্তু শামিল থেমে থাকলো না, এক ধরনের অহংকারে বলল, তুমি তো অতীতের মতো পোশাক পরো। এভাবে কেউ সাজে আজকাল? একটু ক্লাস থাকলে বুঝতে যে এসব চালিয়ে চলে না, হ্যাঁ? এইবার মাহিরার চোখে একটুখানি স্পষ্ট আঘাত ফুটে উঠল। সে জানতো তার পোশাকে কোনো দামি অলংকার নেই, গ্লিটার মেকআপ নেই, কিন্তু ছিল আত্মসম্মান। সামিরের ভালোবাসা সে অর্জন করেছিল নিজের সরলতা দিয়ে। মাহিরা চুপচাপ দাঁড়িয়ে শামিলের মুখের বিদ্বেষ শুনছিলেন। প্রত্যেকটা শব্দ যেন তার বুকের ভিতরে ধাক্কা দিয়ে যাচ্ছিল। তবু সে নীরব, কারণ তার শিক্ষা, তার মানসিকতা কখনো অসভ্যতায় জবাব দেয় না। কিন্তু ঠিক তখনই রান্নাঘরের দোরগোড়ায় দেখা দিলেন সামির। চোখে আগুন, মুখে তীব্রতা। রান্নাঘরের শীতল সাদা মার্বেলের রং যেন সামিরের রাগে লাল হয়ে উঠেছিল। সে এগিয়ে এসে কঠোর কণ্ঠে বলল, তুমি বলছিলে না এর আগে এত বড় রান্নাঘর দেখোনি? হ্যাঁ, হয়তো দেখোনি, কারণ তোমাকে কখনো আমার ঘরে রান্নাঘরে ঢুকতে দেওয়া হয়নি। শামিল হতভম্ব হয়ে গেল। সামির থেমে থাকলো না। তুমি যার পোশাককে সাধারণ বলছো, জানো ওর পোশাকের দাম কত? ওর দুপাট্টা আমি নিজে ওকে দিয়েছি, কারণ আমি চাই না কেউ আমার স্ত্রীর চেহারায় এক বিন্দু দেখুক, যা কেবল আমার দেখার অধিকার। এই বলে সামির সোজা গিয়ে মাহিরার বাহু ধরে বলল, এই মুহূর্তে আমি সময়কে থামাতে পারলে থামাতাম, কারণ এই মুহূর্তটা আমার প্রিয়। সামিরের কণ্ঠে স্পষ্ট হুঁশিয়ারি। এবার থেকে মায়ের সঙ্গে ঈশ্বরে কথা বললে ভুলে যাব তুমি আমার বাড়ির অতিথি। তারপর একরকম রাগে ফুঁসতে ফুঁসতে মাহিরাকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। শামিল পিছনে দাঁড়িয়ে লাল মুখে তাকিয়ে রইল, আর লাইবা তখন কাঁধে হাত রেখে ওকে শান্ত করার চেষ্টা করছিল। রান্নাঘরে ঘটনাটা শেষ হয়ে গেল, সামিরের রাগ কমেনি। সে এখনো উত্তপ্ত। মাহিরার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কেন চুপ ছিলে? আমি না থাকলে তুমি তো ওই অপমান মেনে নিতে? মাহিরা নিচু গলায় বলল, সে আপনার আত্মীয়, আমি কি মুখের জবাব দিয়ে নষ্ট করব সম্পর্ক? আমি আপনার সম্মানকে আগলে রেখেছি। সামির কিছুক্ষণের জন্য চুপ করে গেল, তারপর গলা নিচু করে বলল, তুমি আমার স্ত্রী। আমার পরিবারে কেউ যদি তোমায় অসম্মান করে, আমি সেটাই বরদাস্ত করতে পারি না। তারপর সে আবার মাহিরার দিকে এগিয়ে এলো, জড়িয়ে ধরল তাকে। মাহিরা, তোমার সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, তোমার ধৈর্য, তোমার নীরবতা, তোমার হৃদয়ের সৌন্দর্য কেউ না বুঝুক, আমি বুঝেছি। আর এটুকু জানো, তুমি কখনো কারো ভয় পাবে না, কারণ আমি আছি সবসময়। মাহিরার চোখে জল ঝিলিক দিল, ঠোঁটে প্রশান্ত এক হাসি, আর তখনই সামির তার গালে একটি চুমু খেলো। মাহিরা লাল মুখে সামান্য কেঁপে উঠল। অভিমান, প্রেম আর সম্মানের এক নিঃশব্দ বিস্ফোরণ। সামির তার শক্ত মুঠোয় মাহিরার হাত ধরে তাকে আবার সবার মাঝে নিয়ে এলো। অতিথিরা বসে চায়ের চুমুক দিচ্ছিলেন, হালকা গল্পে মগ্ন ছিলেন সবাই। অথচ মাহিরার হৃদয়ে তখনও রান্নাঘরে সেই মুহূর্তের কাঁপুনি রয়ে গেছে। সে সোফায় বসে পড়ে, কিন্তু সামির ছিল সম্পূর্ণ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। মাহিরার কাপা হাতের কাপ যখন ঠোঁট ছুঁয়েছিল, তখন সামির এক দমকা কথা বলে বসলো, আমি মাহিরাকে আবার বিয়ে করতে চাই। একটা নতুন জার্নি, একদম নতুন থেকে শুরু করতে চাই। তারপর আমার প্রিয়তম মাহিকে নিয়ে আমি এক লম্বা ছুটিতে যেতে চাই। মাহিরা থমকে গেল। বিয়ের পর লম্বা ছুটির অর্থটা সে হয়তো বুঝতে পারছিল। চায়ের কাপটাও কাঁপতে লাগলো তার আঙ্গুলে। ভিতরে ভিতরে একটা ঢেউ বয়ে যাচ্ছিল তার হৃদয়ে। কাপটা সে টেবিলে রেখে দিল, মাথা নিচু করে চুপ করে বসে রইল। আস্তে করে চোখ তুলে তাকালো। সবার চোখ তখন সামিরের দিকে। তালহার চোখে বিস্ময়, ফারহানার চোখে ক্রোধ, আর লাইবা, সে যেন একটু খুশিও হয়েছিল সামিরের এমন ঘোষণায়। তালহা অবাধ্য হয়ে বল, কিন্তু ভাই, তুমি তো বলেছিলে বিয়ে ঠিক পরেই যাবেন। এখন তো মাস পার হয়ে গেছে, তুমি আবার বিয়ে করবে? সামির একটু হেসে বলল, হ্যাঁ, বলেছিলাম,
কিন্তু তখন বুঝিনি বিয়ের পর অলৌকিক ভালোবাসে নিজেকে হারিয়ে ফেলা তো কঠিন হবে। তার চোখ তখন মাহিরার দিকে, কথা বলছিল যেন তালহার সঙ্গে, অথচ দৃষ্টি ছিল কেবল তার স্ত্রীর চোখে। মাহিরা নিজেকে লুকাতে পারছিল না আর, সবাই সামনে। হৃদয় দৌড়াচ্ছে, হাত কামছে, মুখ লাল হয়ে উঠেছে। সে জানত না স্বামীর এই ঘোষণা দেবে। তার হৃদয়ের এক গোপন কোণায় ভয় জমে উঠেছিল। কোথায় যাচ্ছে সে? মাহিরাকে নিয়েই যাবে নাকি অন্য কিছু? ফারহানা তখন চোখে আগুন নিয়ে তাকিয়ে আছে মাহিরার দিকে। এই মেয়েটা আসার পর থেকেই স্বামীর যেন বদলে গেছে। আগে আমার ভাইয়ের জীবনে আমি ছিলাম সব কিছু, আর এখন শুধু মাহিরা মাহিরা মাহিরা। তালহার কণ্ঠে চিন্তার ছায়া। ভাই তুমি নিশ্চিত এখনই? স্বামীর একটু গম্ভীর কণ্ঠে বলল। হ্যাঁ, আমি নিশ্চিত, আর সময়টা আসলেই ঠিক মনে হচ্ছে। কিন্তু তার গলায় যেন একটা অন্যরকম সুর। শুধু ভ্রমণ নয়, যেন কিছু পালাতে চাওয়ার ইঙ্গিত ছিল সেখানে। আর তখনই ফারহানা দাঁড়িয়ে বললেন, মাহিরা তো এখনো বাচ্চা মেয়ে, ওর উপর এত দায়িত্ব চাপিয়ে কিভাবে যাবার কথা ভাববো স্বামীর? স্বামীর এবার চোখ নামিয়ে একটু কঠিন কণ্ঠে বলল, মাহিরা আমার স্ত্রী, ও ছোট নয়, আর দায়িত্ব ও শুধু নিতে জানে না, ও তা প্রমাণও করে দিয়েছে। মাহিরা মাথা নিচু করে বসে রইল। তার চোখে জল জমে উঠেছিল। স্বামীরের এই অপ্রত্যাশিত ঘোষণা, সবার সামনে এমন পরিস্থিতি, সব মিলিয়ে সে বুঝতেই পারছিল না এই কোন জীবনের পথে সে পা রাখল। ড্রয়িং রুমে তখন নিস্তব্ধতা। চারপাশে ছড়িয়েছিল চায়ের কাপ, কিন্তু সেই কাপের ধোয়ার মতো করে যেন হঠাৎ সব কিছু গাঢ় হয়ে উঠেছে। স্বামীর ছিল নিঃসন্দেহ, তার চোখে দৃঢ়তা, কণ্ঠে কর্তৃত্ব। চায়ের কাপটা ধীরে টেবিলে নামিয়ে দিয়ে বললেন, তোমার বোন 18 বছর বয়সে মেয়ে এখনো শিশু? মাহিরা শিশু নয়, ও আমার স্ত্রী। তালহার কণ্ঠ নরম ছিল কিন্তু স্পষ্ট। ভাই আমি শুধু এটুকু বলতে চাই, মাহিরার এখনো পড়াশোনা শেষ হয়নি, ও এখনো দায়িত্ব নিতে শিখিনি, ও একা কিভাবে সব সামলাবে? এই কথায় ঘর জুড়ে ছড়িয়ে পড়ল একটা চাপা বিস্ময়। কেউ কেউ চোখে চোখ রাখছিল, কেউ আবার তার ছিল মেশানো দৃষ্টিতে তাকাচ্ছিল মাহিরার দিকে। কিন্তু স্বামীর থামলেন না। চোখ সরাসরি তালহার চোখে রেখে বলল, তুমি দায়িত্ব নিয়ে চিন্তা করছো, অথচ আমি চাইছি তাকে নিয়ে নতুন করে শুরু করতে। আমার স্ত্রী, আমার জীবন। আমি যদি সব সামলাতে পারি, তবে আমাকে আর উপদেশ দেবার দরকার নেই। তার গলায় ছিল এক অদ্ভুত মিশ্রণ, ভালোবাসা, অধিকার আর আহত আত্মসম্মানের শিখা। আর যেহেতু ছুটি আমি চাইছি, তার মনে এখনই চাইলে ওকে নিয়ে চলে যেতে পারি, আর আমাকে কারো অনুমতি নিতে হবে না। এই কথা বলে সে যেন কথাগুলো দাঁতে চিবিয়ে ফেলল। ঘরের পরিবেশ হঠাৎ করেই ভারী হয়ে গেল। রিহানা বেগম নীরবে ছেলের দিকে তাকিয়েছিলেন, চোখে উদ্বেগ আর অভিমান। আশফাক সাহেব সামান্য অস্বস্তি নিয়ে সিট বদলালেন। তালহার মুখ লাল হয়ে উঠেছিল অপমানে, অসহায়তায়। যদি কেউ না বুঝে থাকে তবে ত্রুটিই ছিল স্পষ্ট। যদি কেউ না বুঝে থাকে তবে এটিই ছিল স্পষ্ট, স্বামীর আর এক চুলো ছাড় দেবেন না। তালহাও কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই আশফাক সাহেব শান্ত গলায় বলে উঠলেন, তুমি কবে যেতে চাও স্বামীর? স্বামীর নির্দ্বিধায় বলল, এই মাসে। আর এই মাসে আমি মাহিরাকে নিয়ে যাব। আমি কথা দিলাম, এই মাসে তাকে আমার পাশে রাখবো, চিরদিনের জন্য। তার চোখে সেই জেদ, যে জেদে একদিন মাহিরাকে বিয়ে করেছিল, সব কিছুর বিরুদ্ধে গিয়ে। তালহা তখন ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালো, চোখ তুলে একবার স্বামীর এদিকে তাকালো। তার দৃষ্টি নিষ্প্রভ, হার মানা এক ছোট ভাইয়ের মতো। রিহানা বেগম চোখ ঘুরিয়ে নিলেন, আর মাহিরা, সে নিশ্চুপ বসেছিল। ঠোঁটে কোনো শব্দ নেই, চোখে জল, কিন্তু সেই জলে ভেসেছিল এক আশ্রয়ের প্রতিচ্ছবি। যে আশ্রয় তাকে সব অপমান, কষ্ট, দ্বিধার ওপারেও টেনে নিতে চায়। রাফিয়া ঠিক যেন আজ করতে পেরেছিল মাহিরার ভেতরে কি চলছে। এক মুহূর্তের জন্য সে মাহিরার দিকে এগিয়ে গিয়েছিল, অথচ স্বামীর তখনও স্বাভাবিকভাবে সোফায় বসে। স্বামীরের ঠান্ডা সুর আর কঠিন কথাগুলো মাহিরার মুখ থেকে রক্ত টেনে নিয়েছিল যেন। তার মুখের রং ধবধবে সাদা হয়ে উঠল। সে কেবল বসে রইল, উঠবার শক্তিটুকু হারিয়ে ফেলেছিল যেন। কি ব্যাপার মাহিরা, এখন থেকে তো তোমার হৃদয়ও ভয় পাচ্ছে? রাফিয়া হেসে বলল, কিন্তু হাসির পিছনে ছিল একটা ব্যঙ্গ, একটা বিদ্রুপ আর এক চিমটি হিংসাও। আজকের রাতে ছুটির কথা ভাবা শুরু করেছো? তালহা স্পষ্টভাবে বুঝতে পারছিল তার ছোট বোন ঠিক কোথায় কষ্ট পাচ্ছে। সে মাহিরাকে ভালো করেই জানে, তাকে শুধু চোখে দেখলেই বোঝা যায় তার হৃদয় কতটা ভাঙা।
সামিরও বুঝে ফেলেছিল সে জানে মাহিরা তার অনুভূতি গোপন রাখতে জানে, কিন্তু চোখ কিছু লুকোতে পারে না। সে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে এসে মাহিরার সামনে দাঁড়ালো, হাত বাড়ালো তার দিকে। একই সঙ্গে তালহাও এগিয়ে এলো, তিনিও হাত বাড়ালো বোনের দিকে। মাহিরা কেমন যেন অস্থির হয়ে গেল। একদিকে স্বামী তার, অন্যদিকে ভাই, দুইজনই যেন দাবি করছে তার মনোযোগ, তার উপস্থিতি, তার ভালোবাসা। কাকে বেছে নেবে সে? তালহা এগিয়ে এসে কোনো দ্বিধা ছাড়াই মাহিরার হাত ধরে ফেলল। চলো মাহিরা, তোমাকে একটু নিয়ে যাই। স্বামী দাঁড়িয়ে রইল, তার চোখে আগুন, ঠোঁটে চাপা ঘৃণা। কি হচ্ছে এটা? যাই হোক না কেন মিস্টার তালহা, আপনি যা করছেন সেটা ঠিক অতটা নিরীহ নয়, মনে রাখবেন। দিনের শেষে অধিকার কার সেটা বুঝে নেব আমি। এই বলে স্বামী দ্রুত পেছন ফিরল, গম্ভীর মুখে নিজের ঘরে চলে গেল। হৃদয়ের মাঝে ক্ষোভ, অপমান আর হেরে যাওয়ার এক বিষাদ। দুরানি বাড়ি থেকে ফেরার পথে গাড়ির ভিতরে ছিল এক অস্বস্তিকর নিস্তব্ধতা। সামনের সিটে তালহা চালাচ্ছে গাড়ি, পাশে বসে আশফাক সাহেব, পিছনে রেহানা বেগম, রাফিয়া আর মাহিরা। তালহার কণ্ঠে যেন আর বাত মানছিল না। পাপা, আপনি কিভাবে রাজি হলেন? মাহিরা এখনো ছোট, ও এখনই স্বামীর রাগ, তার না আর অস্থিরতা সামলাতে পারবে না। তার চোখে ভয়, কণ্ঠে উদ্বেগ। আমি ঠিক বুঝতে পারছি না ওর ভেতর কি চলছে, কিন্তু ওর মুখ দেখেই বুঝলাম এই সম্পর্কটা এখনো ওর জন্য তৈরি হয়নি। বিয়ের পর একটা মেয়ের জীবনে অনেক অজানা যুদ্ধ থাকে। আশফাক সাহেব চুপ করে শুনছিলেন। তালহা আবার বলল, আমি চেয়েছিলাম মাহিরা আরো কিছুটা সময় পাক, অন্তত নিজের মতো করে নিজের স্বামীকে বোঝার সুযোগ পাক। কিন্তু এখন তো স্বামীর একপেশে সিদ্ধান্ত নিচ্ছে, পরিবারকে কিছু বলার সুযোগও দিচ্ছে না। রাফিয়া তখন নীরব, তবে চোখে লুকানো ছিল না, সে সামিরের পক্ষে। রেহানা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে মাহিরার মাথায় হাত রাখলেন। আশফাক সাহেব সবার মাঝে চুপচাপ বসেছিলেন, কিন্তু তার ঠোঁটের নিচে চাপা একটি দীর্ঘশ্বাস যেন আভাস দিচ্ছিল তিনি অনেক কিছুই বুঝছেন। স্বামীর তো মাহিরার স্বামী, এই সম্পর্ক অস্বীকার করার নয়, তিনি ধীরে বলে উঠলেন। তালহার ঠোঁট কিছু বলতে চাইলেও শব্দ বেরুল না। আমি জানি স্বামীর কখনো ওকে কষ্ট দিতে চাইবে না। ওর মনের মধ্যে মাহিরার প্রতি ভালোবাসা আছে, তা যত রুক্ষভাবে প্রকাশ করুক না কেন। আশফাক সাহেবের এই মন্তব্যে আলোচনার সমাপ্তি টানা হলো। তালহা নিঃশব্দে মাথা নিচু করে বসে রইল। পিছনে বসে থাকা মাহিরা তখন ছিন্ন ভিন্ন এক অনুভবের মধ্যে বন্দী। ভাইয়ের সামনে স্বামীর এমন আচরণ, পারিবারিক অবজ্ঞা আর নিজের ভিতরে জমে থাকা ভয়, সব একত্রে তাকে নিঃশেষ করে দিচ্ছিল। স্বামীর এমনই, নিজের ইচ্ছেটাকেই নিয়ম বানিয়ে ফেলে। সে মনে মনে বলছিল। পরের দিন স্বামীর মাহিরাকে নিয়ে শপিংয়ে বেরিয়ে পড়ল। গাড়ির মধ্যে তখন নিশুতি নীরবতা। স্বামীর গাড়ি চালাচ্ছে আর পাশে বসে থাকা মাহিরা চুপচাপ জানালার বাইরে তাকিয়ে। কি হয়েছে, মুখ ভার কেন? স্বামীর এক সময় সরাসরি প্রশ্ন করল। কিছু না। তাহলে মুখে এত 12টা বাজছে কেন? মাহিরা ঠোঁট কামড়ে বলল, আমার মুখ এমনই। স্বামীর হেসে ফেলল, কিন্তু সেই হাসির পেছনে ছিল এক ধরনের তীব্রতা। তোমার মুখ সুন্দর, কিন্তু এখন তোমার মুখে 12টা বেজে আছে। আমরা তো শপিং এ যাচ্ছি, সেটা মনে নেই আপনার? আমি ধীরে গাড়ি থামালো, মাহিরার হাত ধরে বলল, তুমি আসল কথা বলছো না। তুমি কি এখনো ছুটি নিয়ে দুশ্চিন্তায় আছো? মাহিরা কিছু বলার আগেই স্বামীর কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। তুমি যদি মনে করো তোমার সঙ্গে ছুটি কাটানোর কোনো সমস্যা, তাহলে শোনো, তারিখ আমি ঠিক করেই ফেলেছি। এই তারিখে আমরা যাব, সেটাই চূড়ান্ত। মাহিরা কিছু বলল না, চোখের পাতা ভার হয়ে এলো, চোখের কোণে জমা জলটুকু সে গিলে ফেলল। সবার সামনে কান্না না আসুক, দৃশ্যান্তর। ও মাই গড, আজ তো দুরানি নিজেই আমার বুটিককে সম্মানিত করলেন। মোনার কণ্ঠে ছিল আকাশ ছোঁয়া উচ্ছ্বাস, ক্যামেরার ফ্ল্যাশের মতো চকচকে মুখে হাসি খেলছিল, আর পরনে ছিল আধুনিক ডিজাইনের ঝলমলে পোশাক। প্রতিটি সেলাই যেন তার আত্মবিশ্বাসের ছাপ বহন করছিল। তবে মাহিরার চোখে তখন ছিল এক অনুচ্চারিত প্রতিশোধের ভাষা। তার চোখে মুখে স্পষ্ট ছিল অস্বস্তি। সে বুঝতে পারছিল তার স্বামীর অতীতেই নারীর চারপাশে আবর্তিত হয়েছিল কোনো এক সময়। সামির, আমাকে মিমি বলো না প্লিজ, তোমার জন্য তো শুধু মোনা। স্বামী তার চশমা খুলে
এক ঠান্ডা হাসি দিলেন, তবু চোখে এক ধরনের অদৃশ্য গা জ্বালানো বিরক্তি যেন লুকিয়েছিল। মোনা সম্প্রতি এক বিখ্যাত ডিজাইনার, তবে কিছু বছর আগেও সে ছিল শুধুই এক পরিত্যক্ত নাম। তখনই সামির দুরানি তার শো স্পন্সর করে দিয়েছিলেন, আর সেই থেকেই তার রঙিন পৃথিবীর শুরু। মোনা আজও মনে মনে সেই সাহায্যটাকে ভালোবাসার ঋণ ভেবে ফেরত দিতে চায়। সামিরের প্রতি তার গোপন মুগ্ধতা আজও কমেনি, কিন্তু আজ সে মুগ্ধ নয়, হতভাগ। তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি, মাথায় ঘোমটা, পরনে লাল সাদার শুকনো মিশেল, চোখে সরলতা, মুখে মৌনতা। এই মেয়েটি এখন স্বামী দুরানির স্ত্রী। কত স্টাইলিশ মেয়েরা ওর পেছনে ঘুরত, আর এই মেয়েটার দুপাট্টা, হায় আল্লাহ! মোনা মনে মনে ভাবল। ঠোঁট টেনে তিক্ত হাসি হাসল। মাহিরা কিছু বলল না, শুধু নরম এক দৃষ্টিতে সামিরকে দেখল। সামির বুঝতে পারল মাহিরা কিছুটা অস্বস্তিতে আছে। সে তার কাঁধে হাত রাখল। ভেতরে নিয়ে যাবে না, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা পাহারা দিচ্ছি আমরা? সামিরের হালকা কটাক্ষ শুনে মোনা হাসতে হাসতে বলল, সরি সমীর, আসুন আমি আপনাদের অফিসে নিয়ে চলি। তারা তিনজন একসাথে বুটিকের প্রাইভেট অফিস ঘরে প্রবেশ করল। ভেতরে ছিল ধবধবে সাদা মার্বেল ফ্লোর, কাঠের চকচকে আসবাব আর এক কোণে রাখা টেলিং রুম। তবে বলুন, গরম না ঠান্ডা, কি পরিবেশন করব? মোনা পেছনে ঘুরে জানতে চাইল। সামির চুপ করে মাহিরার দিকে তাকালো। তার চোখে ছিল গভীর মায়া, আর মাহিরা তখনও চেয়ারে বসে। সে একই দুধায় ডুবে, সে একই ভয় আর সংকোচে নিজেকে গুটিয়ে রেখেছে। মোনা তখনও দাঁড়িয়ে ভাবছে, এই মেয়ের মাঝে এমন কি আছে যাকে স্বামীর দুরানি নিজের স্ত্রী হিসেবে বেছে নিল? কিন্তু এক মুহূর্তে মাহিরা তার চোখ তুলল, শান্ত অথচ দৃঢ়। আর সেই চোখের ভেতর মোনা বুঝতে পারল শরীর নয়, আত্মার টানেই কেউ কাউকে ভালোবাসে। মাহিরা কিছু না বলে একবার সামিরের দিকে তাকালো, তারপর মোনার দিকে। মুখে তার ঠান্ডা হাসি, কিন্তু চোখে চাপা কষ্টের ছায়া। মোনার প্রতিটি বাক্য যেন ছুঁড়ে দেওয়া হিংস্র তীর, আর সামিরের নির্লিপ্ত সেই তীরগুলিকে ঠেকিয়ে রাখছিল এক সুদৃঢ় ঢাল হয়ে। সামির চেয়ারে হেলান দিয়ে হেসে বলল, আমার বিয়ের দিনের জন্য এমন একটি পোশাক বানাও যা একেবারে অনন্য, কিন্তু দুপুরটা ছাড়া নয়। মোনা হেসে মাথা ঝাঁকালো, কিন্তু তার মুখে স্পষ্ট এক অস্বস্তি খেলে গেল যখন সে শুনল বিয়ের পোশাক বানাতে হবে মাহিরার জন্য। মাহিরা এতক্ষণ চুপচাপ বসে থাকলেও এবার গলায় এক দৃঢ়তা নিয়ে বলল, আমি আমার বিয়ের দিনের জন্য কালো রঙের পোশাক চাই। কালো? মোনা থমকে গেল। আপনি বারাতের জন্য কালো রং চাইছেন? হ্যাঁ। মাহিরা হালকা হাসল। এবার আমার বিয়েতে আমি একটু ভিন্ন হতে চাই। সামির তার ঠোঁটে চাপা হাসি নিয়ে মাহিরার দিকে তাকালো। এই মেয়েটা তাকে অবাক করে বারবার। বাহ্যিক সরলতা আর ভেতরে দৃঢ়তা মিলিয়ে যে আত্মমর্যাদার প্রতিচ্ছবি ফুটে ওঠে মাহিরার চোখে, সেটাই তো তাকে বাকি সবার থেকে আলাদা করে। তবে আপনার গায়ের রঙের সাথে এই কালারটা একটু বেশি স্ট্রক হয়ে যাবে না? আমি চাইলে। মোনা দ্বিধা ভরে বলতে চাইল। সে মুহূর্তে স্বামীর কণ্ঠে দৃঢ়তা ছায়ার মতো নেমে এলো ঘরের চারপাশে। মিস মোনা, আপনার কোনো আপত্তি আছে? যদি মাহিরা কালো পছন্দ করে তাহলে সেটিই হোক। আপনি না চাইলে বলুন, অন্য ডিজাইনার খুঁজে নেব। মোনার গাল রং বদলাতে লাগলো। সে জানতো সামিরের উপর তার কোনো অধিকার নেই, তবু এই কথাগুলো শোনা ছিল অপমানের সমান। মোনা কৃত্রিম হাসি এনে বলল, ওফ, না না, আপত্তি কিসের? আপনাদের জন্য কালো রঙেই ডিজাইন করব, আর ডিজাইন হবে এমন যা কেউ আগে দেখেনি। সামির শান্ত ভঙ্গিতে বলল, তাহলে রং কালো, ডিজাইন শুধু আমার স্ত্রীর মতো করে গড়া হোক, অনন্য, মার্জিত আর গর্বের। মাহিরা কিছু না বললেও তার চোখে ফুটে উঠল তৃপ্তির ম্লান ছায়া। সে জানতো এই একটি মুহূর্তে সে হারায়নি, বরং সে ছিল সেই একমাত্র নারী যার জন্য একজন পুরুষ গোটা জগৎকে নীরব করে দিতে পারে। আজ ছিল সামির ও মাহিরার মেহেদি। দুপক্ষেই ছিল আলাদা আয়োজন। সামিরের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল এক অভিনব মেহেদি প্লাস ব্যাচেলর নাইট। শুধু ঘনিষ্ঠ বন্ধু আর ব্যবসায়িক বৃত্তের পরিচিত জনদের নিয়ে গুটি কয়েক আমন্ত্রণ। কিন্তু পার্টির কোলাহলের মাঝেও সামিরের মন যেন কেবল একজনের খোঁজেই অস্থির ছিল, মাহিরা। মাহিরা, যার রাগ ছিল এখনও না গলা। সে ইচ্ছে করেই তার মেহেদির কোনো ছবি সামিরের সঙ্গে শেয়ার করেনি। এমনকি সামির তাকে মেহেদি ফাংশনে অংশ নিতে মানা করেছিল, কারণ সে চেয়েছিল এই ছোট্ট আয়োজনে একান্ত বন্ধুদের উপস্থিতি থাকুক।
বিয়ের বড় আয়োজনে সবাই থাকবেই, তাই এখন একটুখানি আলাদা কিছু। কিন্তু সামির জানতো না মাহিরা অপেক্ষা করছিল শুধুই তার জন্য, হয়তো একটু ছবি দেখার তৃষ্ণায়, কিংবা সামিরের একটি মেসেজের অপেক্ষায়। সামির পার্টির মাঝে বসেও হৃদয়ের কোন একটি শূন্যতা টের পাচ্ছিল। তোর জন্য আজকের এই ব্যাচেলার নাইট। পাশের চেয়ারে বসে থাকা কাইয়ুম হেসে বলল। সামির জবাব না দিয়ে চুপ করে বসে রইল। কাইয়ুম আবার বলল, দেখ ওদের ডান্স পারফরমেন্স শুরু হয়ে গেছে। দুবাই থেকে এসেছে একদম প্রফেশনাল টিম। ক্লোজ ডন রস, তুই এখানে বসে বসে কি করছিস? সামির ধীর গলায় বলল, আমার ওসব ভালো লাগছে না। তুই তো এমন ছিলি না ভাই, আজ তো তোর রাত। কাইয়ুম গ্লাসে এক চুমুক দিয়ে চোখ টিপে বলল। সামিরের চোয়াল শক্ত হয়ে এলো। ঠান্ডা চোখে তাকালো সে কাইয়ুমের দিকে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস? কাইয়ুম অবাক হয়ে জিজ্ঞেস করলো। একটা জরুরি কাজ আছে, আমাকে এখনই বেরোতে হবে। সামির শান্ত স্বরে উত্তর দিল। এই ফাংশনের মাঝপথে? কাইয়ুম যেন বিশ্বাসই করতে পারছিল না। ভাই, কাল তোকে দেশের বাইরে চলে যেতে হবে, এজন্যই আজকের এই পার্টি তোদের জন্য রেখেছিলাম। সামির শুধু বলল, আমি জানি, কিন্তু কিছু কাজের চেয়ে কিছু মানুষ বেশি জরুরি হয়, আমাকে যেতে হবে। চোখ নামিয়ে কাইয়ুম বসে রইল। আর সামির তার মোবাইলটা হাতে নিয়ে নীরবে বেরিয়ে গেল সেই ঝলমলে সাজঘর থেকে। চারপাশে আলো, সঙ্গীত, উল্লাস, ক্যামেরার ফ্ল্যাশ সব কিছু থাকলেও সামিরের চোখে ছিল শুধু মাহিরার মুখ। সেই রাতে আলো ঝলমলে শহরের মাঝে এক নিঃশব্দ প্রেম বয়ে গেল। মাহিরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়েছিল। আজ ছিল তার মেহেদি, তবে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, মাত্র ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আর কাছের কয়েকজন মানুষকে নিয়ে ছোট্ট মায়াময় এক আয়োজন। নীল আর কমলা রঙে মেশানো সফট লেহেঙ্গা সেট তার গায়ে অপূর্ব লাগছিল। তার উপর ঘুমটার মতো মাথায় তুলে রাখা বড় নীল রঙের ওড়নাটি যেন তার কপালের মাঝখানে সযত্নে বসানো টিকলিকে আরও উজ্জ্বল করে তুলছিল। তার মুখ যেন কাচের তৈরি কোনো পুতুলের মতো নিখুঁত। চোখে মোটা করে লাগানো মাস্কারার নিচে গভীরতা খেলা করছিল, আর ঠোঁটে হালকা নোট লিপস্টিক সেই সৌন্দর্যে এক নিঃশব্দ সুর যোগ করেছিল। আজ সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। কাজিনরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। কেউ বলছিল, মাহিরা তো বউ হওয়ার আগেই দুঃখী বউয়ের মতো মুখ বানিয়ে রেখেছে। মাহিরা একটু লাজুক হেসে এড়িয়ে যাচ্ছিল, কিন্তু সেই হাসির আড়ালে জমেছিল অভিমান আর অপেক্ষা। সামির আজ তাকে দেখতে আসেনি। সে জানতো সামিরের আজ ব্যাচেলর পার্টি। তার কাজিনরা যখন তাকে বলল সেই সব পার্টিতে হাই সোসাইটির নাচ হয়, মদ্যপান আর আনন্দে ঢেউ ওঠে, তখন মাহিরার বুকটা হঠাৎ করে হিম হয়ে গেল। সে জানতো না তার স্বামীরও এমন পার্টির আয়োজন করতে পারে। তবে যা কষ্ট দিচ্ছিল সবচেয়ে বেশি, সামির তার মেহেদির দিনে তাদের একত্রিত কোনো আয়োজন করেনি। তার কি কোনো মানে ছিল না? একটি দিন, একটি মুহূর্ত যেটা শুধুই তাদের জন্য হতে পারত, সেটাও একা কাটাতে হলো মাহিরাকে। চোখে জল এসে গিয়েছিল। অভিমানে একে একে তার গয়নাগুলো খুলতে লাগলো সে। হাতে পড়া কাচের চুড়িগুলোর টুংটাং শব্দ যেন নিজের কষ্টের প্রতিবাদ করছিল। আর দুপাট্টার পাজন্তা সে এমনভাবে টেনে নিয়েছিল যেন সেই অভিমান গলার কাটার মতো বিঁধে গেছে। ঠিক তখনই পেছন থেকে একজোড়া বাহু ধরা দিল তার চারপাশে। সে এতটাই ডুবেছিল নিজের ভাবনায় যে কখন স্বামীর ঘরে ঢুকে তার কাঁধে ঠোঁট রেখে দাঁড়িয়েছে তা বুঝতেই পারেনি। আপনি? তার কণ্ঠ কেঁপে উঠল। স্বামীর ধীর কণ্ঠে বলল, তোমার প্রতিচ্ছবি এত মন কাটছিল, কিছুক্ষণ চুপ করে দেখছিলাম। এখন মনে হচ্ছে তোমায় ছুঁয়ে না বলে অন্যায় হতো। মাহিরা ভার্ত চোখে বলল, এখানে কি করছেন আপনি? যদি কেউ দেখে ফেলে, বাড়িতে তো এখনো অতিথিরা আছেন। স্বামী তার কাঁধে ঠোঁট রেখে নিঃশব্দে বলল, তারা জানে আজকের রাতটা আমি শুধু আমার স্ত্রীর সঙ্গে কাটাতে চেয়েছি। অতিথিদের সঙ্গে অনেক কথা বলা যাবে, কিন্তু তোমার কাছে না এলে এই রাতটা অসম্পূর্ণ থেকে যেত। স্বামীর কণ্ঠে এমন এক স্থিরতা ছিল যেন এই গোটা শহরের কোলাহলের মাঝেও সে কেবল মাহিরার নীরবতা শুনতে এসেছিল। সামির, দয়া করে। মাহিরা চোখ বন্ধ করে থরথর করে কাঁপছিল। তার গলা কাঁপছিল ঠিক যেন বুকের গভীর অভিমানগুলো এক একটা শব্দ হয়ে বেরিয়ে আসছিল। আয়নার প্রতিবিম্বে ধরা পড়ছিল তার এই ভগ্ন চিত্র, বদ্ধ চোখ, কাঁপতে থাকা ঠোঁট, ভেতরের দ্বন্দ্বে মুখশ্রী বিষণ্ণ।
আর আয়নার সামির যেন সে মুখের পানে তাকিয়ে মৃদু হেসে বলছিল, তুমি কিভাবে ভাবো এত সাজের সজ্জিত তোমায় না দেখে থাকতে পারবো? আপনি তো ব্যাচেলর পার্টিতে ব্যস্ত ছিলেন, তাহলে এখানে কি করছেন? মাহিরা সামিরের বাহু সরিয়ে নার্ভাস গলায় বলে উঠল। সামির শান্ত স্বরে বলল, ব্যাচেলর পার্টি আমার বন্ধুদের। আমি এখানে এসেছি আমার বউয়ের কাছে, যাকে দেখা ছাড়া রাতে ঘুম আসতো না, সে তোমাকে দেখে তো চোখ থেমে যাচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে এলো, ঠোঁট নামিয়ে আনলো মাহিরার ঠোঁটের কাছে। মাহিরা আঁতকে উঠে তাকে ঠেলে দূরে সরিয়ে দিল। তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হাতের গহনা খোলার শব্দ শুনে সামির থমকে দাঁড়ালো। তুমি রাগ করেছ কেন মাহিরা? আমি তো পার্টি ছেড়ে এসেছি তোমার কাছে, আর তুমি আমার উপর মেসেজ দেখাচ্ছ? সামির বলল, কণ্ঠে বিস্ময় ও আহত অভিমান। তাহলে আপনার সেই সুন্দর পার্টি ছেড়ে আসার কষ্ট হচ্ছে? মাহিরা চোখে জল চেপে গলায় রাগ গেঁথে বলল, ফিরে যান তাহলে, এখানে কেন এসেছেন? সামির এবার পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। কি হয়েছে আমাকে স্পষ্ট করে বলো, এই রসের আধার কেন? সে এগিয়ে এসে মাহিরার হাত ধরল। সে হাত তখনও নিজের কানের ঝুমকো খুলে ফেলছিল। তুমি কেন গহনা খুলে ফেলছ? আমি তো তোমায় কিছু বলিনি এসব খুলতে। তুমি এগুলো পড়েছিলে আমার জন্য, আমি এসেছি দেখতে, আর এখন তুমি সব খুলে ফেলছ? মাহিরা চোখ ছলছল করছিল। সে কাঁপা গলায় বলল, আপনার ব্যাচেলর পার্টিতে মেয়েরা ছিল সামির? সামির স্থির হয়ে গেল। সে জানতো কেউ নিশ্চয়ই এসব বলে দিয়েছে। আমার কাজিনরা বলছিল ওসব হাই সোসাইটির পার্টিতে মদ আর মেয়েরাই প্রধান আকর্ষণ। আমি জানি না তারা কি বলছিল, কিন্তু আমার মন ভেঙে গিয়েছিল সামির। সামির ধীর কণ্ঠে বলল, হ্যাঁ হয়তো সেটাই সাধারণ সেখানে, কিন্তু আমার কাছে এসবের কোনো মূল্য নেই মাহি। যদি তুমিই না থাকো তবে আমি কোথাও থাকতে পারি না। তুমি যদি এতটাই ভাবো যে আমি এসবের মধ্যে ছিলাম, তবে তুমি ভুল জানো আমাকে। তোমার চোখের মধ্যে আমি আমার ভবিষ্যৎ দেখি, আর যদি কখনো তোমায় হারিয়ে ফেলি আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সে মাহিরার মুখ দু হাতের তালুতে তুলে বলল, আজ তুমি এত সুন্দর লাগছে যে রাগ করলে আমি তো উপভোগ করছি, কারণ তুমি আমার সমস্ত অনুভবের কেন্দ্র। তারপর সে ধীরে ধীরে ঝুঁকে এসে মাহিরার ঠোঁটে একটি নরম চুমু এঁকে দিয়ে বলল, এই মুহূর্তটা আমার ব্যাচেলর পার্টির সেরা উপহার মাহি, তুমি। এক মুহূর্তে যেন সমস্ত শরীর থেমে গেল। তার হৃদয় স্পন্দন হঠাৎই ছন্দ পতন ঘটালো। চোখের পলকে কেমন ঠান্ডা লাগলো চারপাশে। আর সে নিজের অজান্তেই কেঁপে উঠল। সামির দুরানি হেসে উঠল, একটা চাপা অথচ দীর্ঘ হাসি, যেন ভিতরের কোনো দুষ্ট বুদ্ধির অনুরণন প্রকাশ পাচ্ছে তাতে। সে ধীরে ধীরে মাহিরার পাশে এসে বসল। এক হাতে তার হাত ধরল। হাতটা বরফের মতো ঠান্ডা, আর সেই ছোঁয়া যেন মাহিরার শরীরের প্রতিটি কোষে লজ্জার বিদ্যুৎ পাঠিয়ে দিল। তুমি এমন করছো কেন? এত নার্ভাস কেন মাহিরা? সামিরের কথায় মাহিরা অবাক দৃষ্টিতে তাকালো তার দিকে, চোখে বড় বড় বিস্ময়ের রেখা। কি করতে চাইছে সামির, সে যেন কিছুই বুঝতে পারছে না। সামির তার দৃষ্টিকে শানিত করল, কণ্ঠে দুষ্টুমি মেশানো তীব্রতা। হঠাৎ মাহিরাকে নিজের দিকে টেনে নিল। সে প্রায় ঠেলে ফেলে দিল মাহিরাকে নিজের বুকে। আজ তোমার আর পালানোর উপায় নেই। সামির ধীর অথচ ধীর কণ্ঠে বলল, আজ তোমায় কেউ আমার কাছে থেকে বাঁচাতে পারবে না। তার হাত এগিয়ে এলো। একে একে খুলে যেতে লাগলো মাহিরার গহনা। ঘাট থেকে নেমে আসা নেকলেস আলতো করে সে খুলে ফেলল। এক রাশ চুল সরিয়ে সামির মাহিরার ঘাড়ে নিঃশ্বাস ফেলল। তার ঠোঁটের ছোঁয়ায় মাহিরার চোখ বন্ধ হয়ে এলো। শরীর হালকা কাঁপতে লাগলো, আর মুখে ফুটে উঠল কেমন এক দ্বিধা আর নিষিদ্ধ আকাঙ্ক্ষার ছায়া। সামির নরম স্বরে বলল, তুমি জানো তোমার এই কাঁপুনি, এই নির্জনতা আমাকে আরও পাগল করে তোলে। তাই বলছি কাঁপো, তবে থেমো না। ডিপ রেড রঙের রাজকীয় ব্রাইডাল ডিজাইনার লেহেঙ্গা পরে আয়নার সামনে দাঁড় করিয়ে মাহিরাকে যেন নিজেকেই চিনে উঠতে পারছিল না। সে যেন কোনো প্রাসাদের অন্দরমহলে দাঁড়ানো এক রাজকন্যা, যাকে ছুঁয়ে গেছে শিল্পীর তুলি। চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি ছোঁয়া, কপালে একটি শুকনো টিকলি, আর হাতে আঁকা গাঢ় মেহেদির নকশা যেন তার সৌন্দর্যের ক্যানভাসকে পূর্ণতা দিচ্ছিল। এই সাজের পেছনে ছিল আবি আপার নিখুঁত স্পর্শ, যিনি কিছুক্ষণ আগে তার মেকওভার শেষ করেছেন। দরজার দিকে ঘুরতেই হঠাৎই প্রবেশ করলো তার এক চাচাতো ভাই। সে দাঁড়িয়েই রীতিমতো চিৎকার করে উঠল,
আল্লাহ, আপু তো আজ রূপকথার রাজকন্যাকেও হার মানাবে। তার চোখ যেন আটকে গেল মাহিরার সৌন্দর্যে। আশেপাশে দাঁড়িয়ে থাকা আরো কয়েকজন কাজিন হাসতে হাসতে বলে উঠল, শুনেছিলাম বর মুগ্ধ হয় কনের রূপে, আজ তো তোমরাই কনের প্রেমে পড়ে গেলাম। হালকা এক লাজুক হাসি ফুটে উঠল মাহিরার ঠোঁটে, কিন্তু সেই হাসির আড়ালে ছিল এক দ্বিধা, এক অনুচ্চারিত আশঙ্কা। স্বামীর এখনো এলো না, সে কি আসবেই না? মনের গভীরে ঢেউ তুলছিল এক অজানা অস্থিরতা। তার বুকের ভিতর কাঁপছিল ক্ষীণভাবে, যেন লেহেঙ্গার শুকনো কাঁথার ভাঁজ ছুঁয়ে সেই কাঁপুনিটা ছড়িয়ে পড়ছে গোটা অস্তিত্বে। ঠিক তখনই যেন কারো ডাক শোনা গিয়েছিল দূর আকাশে। ফটকের ভেতর দিয়ে প্রবেশ করলো সামি দুরানি। সাদা ব্র্যান্ডেড শেরওয়ানিতে যেন সে এক ঈশ্বর প্রেরিত নায়ক। মাথায় হালকা সিলভার এমব্রয়ডারির পাগড়ি, পায়ে মোজারি, মুখে এক কোমল অথচ জয়ের হাসি, যা তাকে করে তুলেছিল আরও অপরাজেয়। হালকা ছাটা দাড়ি, নিখুঁত স্যাট চুল, সব মিলিয়ে যেন বাস্তবের মাটিতে নেমে আসা এক কল্পনা রাজপুত্র। বক্সে গান বাজছিল তখন, তেরে ঘর আয়া आया तुझको लेने दिल के बदले में दिल का नजराना देने तेरे घर आया मैं आया तुझको लेने दिल के बदले में दिल का नजराना देने मेरी हर धड़कन क्या कहे सुन 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 साजन जी घर आए साजन जी घर आए। স্বামীর তখন এই স্টেজের সামনে এসে দাঁড়ালো। তখন চারপাশের বাতাস যেন হঠাৎ থেমে গেল। কেউ ফিসফিস করে বলল, স্বামীর মাহিরা জুটি তো চাঁদ আর সূর্যের মতো, উভয় একে অপরকে ছাপিয়ে আলো ছড়াও। কারো চোখে ঈর্ষার ঝিলিক, কারো চোখে অজান্তে প্রশংসার কবিতা, কিন্তু স্বামীর দৃষ্টি ছিল স্থির, শুধু মাহিরার দিকে। তার চোখে গভীরতা যেন নীরবে বলে উঠছিল, এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি এতদিন, কেবল তোমাকে এই রূপে দেখার জন্য। মাহিরাকে বরণ করে নেওয়ার ঘরটি যেন সাজানো ছিল কোনো রূপকথার প্রাসাদের মতো। প্রতিটি কোণে ছড়িয়েছিল লাল গোলাপের পাপড়ি, মাটির উপর একরাশ প্রেমের গালিচা। মোমবাতির সোনালি আলোয় ঘরটা ছিল কোমল আলোর পরশে মোড়ানো, যেন চাঁদের মিষ্টি আলো মিশেছে ভোরের প্রথম রোদে। সাদা আর লালের পর্দায় তৈরি হয়েছিল এক রাজকীয় ঐশ্বর্য, নির্বাক অথচ তীব্রভাবে প্রাণবন্ত। ঘরের মাঝখানে একখানা মার্বেল টপের টেবিল, পাশেই লোসিট সোফা, আর তার কাছেই খোলা ট্যারেস, যেখান থেকে দেখা যাচ্ছিল রাতের গভীর আকাশ। তারার ঝিকিমিকি আর দূরের মেঘেরা যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে। এই ঘর, এই মুহূর্ত, সব কিছু কেবল তার জন্যই সাজানো। এটাই ছিল তার জীবনের নতুন সূচনা, যেখানে রং হবে ভালোবাসার, আলো হবে বিশ্বাসের, আর ছায়া হয়ে পাশে থাকবে এক মানুষ, সামির। আরাম থাকো মাহিরা। সামির তার কণ্ঠে এক আশ্বাসের কোমলতা নিয়ে এগিয়ে এলো। মাহিরার বাহু ছুঁয়ে তার শীতলতা ভাঙতে চাইল। সেই মুহূর্তেই সেই পাশের টেবিল থেকে তুলল একটি ছোট মখমলের বাক্স, গাঢ় নীল ভ্যালভেটের গায়ে সোনালি সূচিকর্ম। বাক্স খুলতেই ধরা দিল এক অনন্য হীরার প্যান্ডেন্ট। সূর্য আর চাঁদের মধ্যবর্তী এক গোধূলি ছায়ার নকশা যেন হীরার গায়ে লেগে রূপ পেয়েছে। সামির বলল, জানি, যখনই তোমার জন্য কিছু কিনে আমার মনে হয় এটা যথেষ্ট নয়। এই পেন্টেন্টটাও, যতক্ষণ এটা তোমার ঘাড়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত এটা কেবল হীরার টুকরো, কিন্তু এখন এটা আমার দুনিয়ার সবচেয়ে দামি জিনিস। সে নিজ হাতে প্যান্ডেন্টটি পরিয়ে দিল মাহিরার ঘাড়ে। তার আঙ্গুলের ছোঁয়ায় মাহিরা নিঃশ্বাস আটকে এলো এক মুহূর্তের জন্য। ঠোঁটে শব্দ নেই, কিন্তু চোখে ছিল এক অগাধ ভাষা, অভিমানের, মমতার, ভালোবাসার। সামির তার চিবুক ছুঁয়ে মুখটা নিজের দিকে ঘুরিয়ে আনলো, চোখে চোখ রেখে বলল, তুমি বলো আমি তোমার সময় দিই না, অথচ আমি তো চেয়েছি প্রতিটা নিঃশ্বাস তোমার সঙ্গেই কাটাতে। শুধু সময় নয়, আমি চাই তোমার চারপাশে হই যখন তুমি কাঁদো, হাসো, চুপ করে থাকো। বিয়ের পরের ব্যস্ততা আমাকে আলাদা করেছিল, কিন্তু এখন নয়, এখন আমি তোমার পাশে আছি, শুধু তোমার হয়ে। মাহিরা সে মুহূর্তে যেন ভেঙে পড়ল, অথচ ভেতর থেকে গড়ে উঠল নতুন এক অবিচলতা। সে নরম কণ্ঠে বলল, সামির, আমি কখনো কিছুই চাইনি, শুধু একটা মানুষ যে পাশে থাকবে, নীরবে হলেও পাশে থাকবে, সেইটুকুই ছিল আমার চাওয়া।
সামির তার উত্তর দিল না শব্দে। সে মাহিরাকে জড়িয়ে ধরল অবিচল এক ভালোবাসার চাদরে। চারপাশের মোমবাতির আলো যেন নিঃশব্দে নাচতে লাগলো। একটানা সেই ছায়া আলোয় ভরে উঠল ঘর। বাইরের ট্যারেস থেকে শোনা গেল বৃষ্টির টুপটাপ শব্দ। আকাশও যেন তাদের এই মিলনের মুহূর্তে অঝোর আশীর্বাদের ঝর্ণাধারায় ধুয়ে দিচ্ছে দুজনের সমস্ত ক্লান্তি, ভেজাচ্ছে স্মৃতির দেয়াল। সেই রাতের নিঃশব্দতা, সেই ঝাপসা আলো, হীরার ঝিলিক আর দুই হৃদয়ের ধ্বনি সব মিলিয়ে গেঁথে রইল এক অনবদ্য স্মৃতি হয়ে, যা শুধু তাদেরই, শুধুই সামির আর মাহিরার। সকালের কোমল আলোটুকু জানালার পর্দা গলে ঘরের নিস্তব্ধতা ভেঙে ছড়িয়ে পড়ছিল। মাহিরা ধীরে ধীরে চোখ মেলে বিছানার পাশের দৃশ্যপট স্পষ্ট করার চেষ্টা করল। সাদা চাদরের গায়ে সূর্যের আলো এক ধরনের স্নিগ্ধতা এনে দিয়েছিল। পাশে শুয়ে থাকা সামির তার নিঃশ্বাসের ভারসাম্যে স্থির, মুখে প্রশান্তির ছোঁয়া। চোখে বুঝে থাকা সেই মুখে ভেসেছিল একরকম গর্বিত প্রশান্তি, যেন রাতের সমস্ত কথা তার মুখাবয়বে লেখা। মাহিরা চুপচাপ তাকিয়েছিল সামিরের দিকে। তার চুলগুলো এলোমেলো হয়ে কপালে নেমে এসেছে, নিঃশ্বাসের তালে তালে একটু একটু করে নড়ছিল। মাহিরার গাল তখন লজ্জায় গোলাপিতে রাঙা হয়ে উঠেছিল। গত রাতের স্মৃতি মনে হতেই তার বুক ধক ধক করে উঠল। সে নিজেই জানত না কিভাবে যেন সব কিছু বদলে গেল। সম্পর্কের বাঁকে এক গভীর মোড় এসে গিয়েছিল। চুপি চুপি সে পিছন ঘুরে ঘুমানোর ভান করছিল, যেন স্বামী না জাগে। কিন্তু ঠিক তখনই স্বামীর চোখ মেলে তাকালো। চোখে প্রশ্রয়ের এক অদ্ভুত কোমলতা। তার ঠোঁটে ভেসে উঠল এক চুপচাপ হাসি, আর এক টানে মাহিরাকে নিজের দিকে টেনে নিল। তুমি তো বেশ ঘুমোচ্ছিলে, তাহলে জেগে গেলে কেন? স্বামীর নরম স্বরে বলল। তার আঙ্গুল মাহিরার কপাল ছুঁয়ে চুলগুলো সরিয়ে দিল। মাহিরা কিছু বলতে চাইল, কিন্তু ঠোঁট কাঁপতে লাগলো। আমি ঘুমিয়েছিলাম। তার কণ্ঠ একটুখানি কেঁপে উঠল। স্বামীর তখনও চোখে গভীরতা নিয়ে তাকিয়ে আছে তার দিকে। আমরা তো কেবল ঘুমিয়েছিলাম, তাই না? স্বামীরের গলায় ছিল যেন কোনো অর্থপূর্ণ রসিকতা। মাহিরা মুখ নামিয়ে ফিরল, কণ্ঠে ধরা নার্ভাস কোমলতা। হ্যাঁ, ঘুমাচ্ছিলাম। সে জানে এখন আর কিছুই আগের মতো নেই। রাতের শূন্যতা, মৌনতা আর প্রতিটি হৃদস্পন্দন যা তারা রাতের শূন্যতা, মৌনতা আর প্রতিটি হৃদস্পন্দন যা তারা ভাগ করে নিয়েছিল, মিলিয়ে এক সেতু গড়ে উঠেছে। রাতের শূন্যতা, মৌনতা আর প্রতিটি হৃদস্পন্দন যা তারা ভাগ করে নিয়েছে, সব মিলিয়ে এক সেতু গড়ে উঠেছে, যা আর অস্বীকার করা চলে না। স্বামীর ধীরে ধীরে নিজের বাহুতে মাহিরাকে জড়িয়ে নিল, আর সে বুঝল এই সকাল আর আগের সকাল নয়। এটা সেই সকাল যার রঙে আঁকা আছে এক অদৃশ্য বন্ধন, নিঃশব্দে উচ্চারিত একটি প্রতিশ্রুতি। মাহিরার পরনে ছিল ধূসর রঙের দীর্ঘ লেসওয়ালা গাউন, যা তাকে অদ্ভুত এক মর্যাদার আবরণে মুড়ে রেখেছিল। তার চেহারার প্রতিটি রেখায় ফুটে উঠেছিল পরিপূর্ণতা। চোখে চোখ রাখতেই বোঝা যাচ্ছিল সে যেন আজ কোনো সাধারণ নারী নয়, বরং কারো অঙ্গীকার, কারো গর্ব, কারো আত্মার সঙ্গিনী। সামিরের চোখে যেন এক ধরনের মুগ্ধতা জমেছিল। মাহিরাকে দেখে তার ভালোবাসা যেন দ্বিগুণ হয়ে উঠেছিল। সে বুঝতে পারছিল এই নারীকে একটুও আড়ালে রাখা যায় না। তার উপস্থিতি যেন আলো ছড়ায়। তবে সেই জুলুসপূর্ণ সন্ধ্যায় তাদের একান্ত সময় কাটানো হয়ে ওঠেনি। আয়োজনটি ছিল অভিজাত ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল অত্যন্ত কাঠামোবদ্ধ ও গ্ল্যামারাস। বহুদিন ধরে পরিকল্পিত ছিল এই গালা ইভেন্ট। স্বামী জানত এই মুহূর্তে তার উপস্থিতি শুধুই আনুষ্ঠানিক নয়, রাজনৈতিক গুরুত্বও বহন করছে। প্রতিটি মিডিয়া ক্যামেরা তার দিকেই ঘুরেছিল। নির্বাচনী আবহ, ক্ষমতার ভারসাম্য আর পারিবারিক মর্যাদার চাপ, সব কিছুর মাঝে থেকে মাহিরাকে সময় দেওয়াটা হয়ে উঠেছিল অসম্ভব। তবু চোখে চোখ রাখা কয়েকটি ক্ষণেই যেন সব ব্যাখ্যা হয়ে গিয়েছিল। আমরা কোথায় যাচ্ছি? মাহির কাপা কণ্ঠে প্রশ্ন করল। তার চোখে ছিল দোলাচল, গলায় একরাশ অনিশ্চয়তা। স্বামী চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছিল, মুখে এক ধরনের নীরবতা। গালা ফাংশন শেষ হওয়ার পর স্বামী তাকে সরাসরি বাড়ি না নিয়ে অন্য পথে মোড় নিয়েছিল। মাহিরা কিছুটা অবাক হয়েই তাকালো তার দিকে। স্বামী তখন হালকা হেসে বলল, তোমাকে কি সারপ্রাইজ দেওয়া যাবে না? মাহিরা চোখ বড় বড় করে তাকালো। কিছু বলার আগেই গাড়িতে থেমে গেল এক বিশাল রাজকীয় হোটেলের সামনে।
সামির নেমে এসে ধীরে হাত ধরে মাহিরাকে গাড়ি থেকে নামিয়ে আনলো। হোটেল প্রাঙ্গণে পা রেখেই তারা এক অভিজাত অভ্যর্থনার মুখোমুখি হলো। চারদিকের আলো, সুরভিত পরিবেশ, ভদ্র আচরণে তারা বুঝে গেল এটি কোনো সাধারণ জায়গা নয়। সামির মাহিরার হাত ধরে লিফটে উঠল। মাহিরা এবার সত্যিই কিছুটা বিভ্রান্ত, আবার লজ্জায় রঙিন। লিফটে দাঁড়িয়ে সে ধীরে বলল, সামির কেউ দেখে ফেলবে না তো? সামির হেসে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার সুইটহার্টকে দেখার অধিকার এই দুনিয়ায় কারো নেই মাহিরা, আজ শুধু আমি আর তুমি। লিফট থামলো একটি নির্দিষ্ট তলায়। সামির দরজা খুলে মাহিরাকে নিয়ে প্রবেশ করলো এক রাজকীয় ঘরে। বরং পুরোটা যেন একটি ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট। ঘরের সাজসজ্জা দেখে মাহিরা থমকে দাঁড়িয়ে গেল। সামনের বসার ঘরে ছিল একটি বিশাল এলইডি, পাশেই কাচের দেয়ালের বাইরে দেখা যাচ্ছিল একটি নির্জন বাগান। প্রধান ঘরের মাঝে গোলাপ পাপড়ি দিয়ে হৃদয়ের আকারে বিছানা সাজানো। চারদিকে জ্বলন্ত মোমবাতির আলোয় ঘরটি যেন জাদুকরী এক দৃশ্যপট তৈরি করেছে। ওয়াশরুমে ঢুকে দেখা গেল বড় একটি বাথটাব, যেখানে গোলাপের পাপড়ি ভাসছে, আর চারপাশে রাখা মোমবাতিগুলো নরম আলোয় স্পর্শ করছে জলের প্রতিটি ঢেউ। মাহিরা যেন কিছুটা স্বপ্নে হাঁটছে। এই মুহূর্তটি অবিশ্বাস্য লাগছিল তার কাছে।